নেট স্লো নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা দাখিল 26 অল ইন ওয়ান ব্যাচের ক্লাস। আজকের ক্লাস নাম্বার হলো 12 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.4 এবং 3.5 এর মেইন যে টপিকস গুলা যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী বা পরীক্ষার জন্য আসার মতো পসিবিলিটি আছে, সো ওই টপিকস গুলো নিয়ে মূলত আজকের ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করব। গতকালকের ক্লাসে আমরা বলেছিলাম যে 3 নাম্বার চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তুমি একটা সৃজনশীল মাস্ট বি কমন পাবা। সো একটা সৃজনশীলের জন্য তুমি 5টা চ্যাপ্টার পড়তেছো, তাহলে বুঝতেই পারতেছো যে এখানে আমাদের অনেক আহামরি কোশ্চেন বা অনেক কিছু জানা লাগবে, ততটা ইম্পর্টেন্ট না, বাট কিছু কিছু জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা প্রথম 3.1, 3.2 এবং 3.3 মেইন টপিকস গুলা এমনকি আমাদের চেষ্টা করছি সম্পূর্ণটাই কমপ্লিট করে ফেলার। বাট 3.4 এর সবগুলো অঙ্ক একই রকম, আমরা এখানে সময় নষ্ট না করে 3.4 এর যেই অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য আসার জন্য পসিবিলিটি আছে অথবা আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা দেখানোর চেষ্টা করব আজকের ক্লাসে। আর 3.5 এর যে ব্যাপারটা, 3.5 এ হলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল আছে, যে যা 33 নাম্বার সৃজনশীল এবং 35 নাম্বার সৃজনশীল। যদি প্রশ্ন এভারেজ করতে চায় তাহলে 33 নাম্বার সৃজনশীল মাস্ট বি কমন আসবে তোমার, আর অথবা 35 নাম্বার সৃজনশীল যদি তোমার কোশ্চেনটা একটু ট্রিকি করতে চায় তাহলে 35 নাম্বার সৃজনশীল আসবে। একদম কমন কোশ্চেন এগুলা পরীক্ষা আসার মতো চান্সও আছে। সো এই যে দুইটা সৃজনশীল এবং আমাদের 3.4, এই 3.4 এবং 3.5 এর দুইটা সৃজনশীল আমরা আজকের ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে তোমাদের একটু কষ্ট করে জানা দাও তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দেব ইনশাআল্লাহ। ওকে, তোমাদের সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা? একটু কষ্ট করে জানাও যে সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মূলত ক্লাসটা শুরু করে দিব। ওকে, একটু দ্রুত জানিয়ে দাও যে সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু দ্রুত জানাও, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। ওকে, তাহলে চলো আমরা প্রথমত দেখতেছি যে উৎপাদক বিশ্লেষণ 3.4। এখানে একটা অঙ্ক যদি তুমি ভালো করে পড়ো তাহলে এই চ্যাপ্টারের সকল অঙ্ক তুমি ইজিলি করে ফেলতে পারবা। সো বুঝতেই পারতেছো, যদি তুমি একটা নিয়ম ভালো করে খেয়াল করতে পারো, একটা নিয়ম ভালো করে আয়ত্ত করে ফেলতে পারো, তাহলে উৎপাদক বিশ্লেষণের যত অঙ্ক আছে, তুমি 3 চলক বলো, 4 চলক বলো, 5 চলক বলো, যেইটাই বলুক না কেন, আমরা খুব সহজেই অ্যান্সারটা করে ফেলতে পারবো যদি তুমি একটা অঙ্ক ভালো করে খেয়াল করো। জাস্ট এই অঙ্কটা যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে এই টাইপের সকল ম্যাথ তুমি খুব সহজে করে ফেলতে পারবা। তাহলে চলো আমরা এই অঙ্কটা কিভাবে করতে হবে খুব সহজ নিয়ম মেনটেন করে ধাপে ধাপে অঙ্কগুলা করার চেষ্টা করব, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমত কাজ মনে রাখবা, এখানে চলক কে আছে সেটা খুঁজে বের করবা। তো আমি দেখতেছি যে ভাইয়া এখানে চলক হলো এ, চলক কে আছে? এ আছে। তাহলে এখানে মনে রাখবা, প্রথমত লিখে রাখি যে যেহেতু চলক এ, আমি প্রথমে ধরে নিব যে ধরি যে লেট, যেহেতু চলক এ তাহলে এফ অফ এ সমান সমান জাস্ট এই চলক এই ফাংশনটা এই সমীকরণটা লিখে দাও যে 3a কিউব প্লাস 2a প্লাস এর 5। জাস্ট আমি এতটুকু লিখছি। এরপরে তোমার কাজ কি? এরপর তোমার কাজ হলো এই যে সমীকরণ এখানে এ আছে, এই এর মান কত বসাইলে তুমি এটা পুরাটাকে শূন্য বানাইতে পারবা। তোমার কাজ কি? শূন্য বানানো। তাহলে এবার আসো আমি দেখি, চেক করবা ক্যালকুলেটর দিয়ে, বারবার চেক দিবা যে এর মান কত বসালে এটা শূন্য হবে, এর মান কত বসালে এটা শূন্য হবে। তাহলে আমি দেখতেছি যদি আমি এখানে এর মান -1 বসাই, এফ অফ -1, যদি -1 বসাই তাহলে দেখো 3, এই এর মান -1 এর উপর কিউব
প্লাস 2 ইন্টু মাইনাস 1 প্লাস এর 5 বসাই দিলাম। এবার তুমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করো, যেখানে আসতেছে -3, এখানে আসতেছে -2, এখানে আসতেছে +5। তাহলে আমি আলটিমেটলি পাইলাম -5 +5। তাহলে এখান থেকে পাইলাম কি 0। তাহলে তোমার এবার কাজ কি? প্রথম কাজ কি ছিল? শূন্য বানানো। তুমি শূন্য বানিয়ে ফেলছো, বাট এবার তোমার একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবা। তুমি জাস্ট একটা সূত্র মনে রাখবা। সূত্রটা হলো যে চলক মাইনাস যা দ্বারা শূন্য, যা দ্বারা শূন্য। সো জাস্ট এই নিয়মটা যদি তুমি মাথায় রাখো, তাহলে তুমি এই চ্যাপ্টারের সকল অঙ্ক করে ফেলতে পারবে। তাহলে চলো, এটা আসলে কি বুঝাইতেছে? চলক কে আছে এখানে? এ না? তাহলে তুমি লেখো এ মাইনাস কি দ্বারা শূন্য হয়েছে? -1 দ্বারা শূন্য হয়েছে, এই যে -1। এবার এটা ব্রেকেট দাও। এবার তুমি লেখো যে বা এটাকে আমি লিখতে পারি কি, যে a মাইনাস আছে +1 লিখতে পারি। ওকে, a +1 হয়ে গেল। তাহলে এই যে a +1, এটা হলো f অফ এর একটি উৎপাদক, সো জাস্ট এই লাইনটা আমরা মনে রাখার চেষ্টা করবো। তুমি কিভাবে পরীক্ষা হলে সাজিয়ে লিখবা সেটাও আমি দেখাই দিচ্ছি আজকের ক্লাসে। ওকে 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 আচ্ছা, যাদের সাউন্ড একটু প্রবলেম হচ্ছে তোমরা একটু ইয়ারফোন ইউজ করো যেন বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে আমরা a+1 হলো f অফ a এর একটা উৎপাদক, আমরা খুব সহজেই লিখে ফেললাম। এবার খেয়াল করো, এবার কাজটা কি? এবার কাজ হলো যে তুমি এইখানে লিখি যে f অফ a সমান সমান, আবার লেখো যে 3a কিউব প্লাস 2a প্লাস এর 5। এরপরে কাজ হলো এক লাইন ফাঁকা রাখবা, ফাঁকা রেখে পরবর্তী লাইনে চলে যাবা। পরবর্তী লাইনে গিয়ে কি করবা? এখানে তুমি সূত্র পাইছো না একটা, যে এই যে সূত্র হলো এই যে এটা সূত্র বলতে আমি বুঝাচ্ছি এই যে এটা a+1, এই যে a+1, এই যে a+1 যে সূত্রটা পাইছো না, এটা দিয়ে মূলত আমাদের কাজ, এটাই মূলত আমাদের কাজ। এই যে a+1 লেখো, এক লাইন ফাঁকা রেখে a+1 লেখো। এবার তুমি জাস্ট খুবই ইম্পর্টেন্ট টপিকস, মানে খুবই ইম্পর্টেন্ট লাইন, যেটা যেটা তোমার খুব ভালোভাবে বুঝতে হবে। তোমার কাজ হলো যে এখানে তো a আছে, তুমি প্রথমটাকে টার্গেট করো যে 3a কিউব আছে। আচ্ছা 3 আছে, 3a কিউব বানাবা, a এর সাথে কত গুণ করলে 3a কিউব হবে? আমি যদি 3 তো লাগবে, এই যে 3 লিখে দিলাম। a আছে, a এর সাথে কত গুণ করলে কিউব হবে? তাহলে a স্কয়ার যদি আমি গুণ করি, দেখো a স্কয়ারের সাথে a কিউব গুণ করলে এই যে a কিউব। ওকে, এবার আসো 3a স্কয়ার সাথে a গুণ করলাম, 3a কিউব হয়ে গেল, প্লাস 3a স্কয়ারের সাথে 1 গুণ করলে তো 3a স্কয়ার হবে। বাট দুঃখের বিষয় হলো আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনে কিন্তু 3a স্কয়ার বলতে কিছু ছিলই না। তাহলে এটা আমরা বেশি লিখছি। আচ্ছা, বেশি লেখা মানে কি? এটাকে আমি বাদ দিয়ে দিতে হবে না? a+1 লিখলাম। এবার খেয়াল করো, এটা হলো 3a স্কয়ার প্লাস এর, বাট আমার লাগবে কি মাইনাস না? তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম। কি লাগবে? 3 লাগবে তো, তাহলে এখানে 3 রাখো। এখানে a ছিল, বাট আমাদের লাগবে কি a স্কয়ার। তাহলে কত গুণ করলে এটা a স্কয়ার হবে? আমি যদি a গুণ করি, a এর সাথে a গুণ করলে কি হবে? a স্কয়ার চলে আসবে, তাহলে 3a স্কয়ার। ওকে, তাহলে এবার আমি লিখি যে মাইনাস 3a স্কয়ার, মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস 3a এর সাথে 1 গুণ করলে কি হবে? 3a। এবার একটু খেয়াল করো, তুমি প্রথমে দেখলা 3a কিউব লাগবে, 3a কিউব লিখে ফেলছো, মিলে গেছে। বাট পরবর্তীতে দেখলা 3a স্কয়ার চলে আসছে, বাট আমাদের 3a স্কয়ারের কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা কি করে ফেললাম? -3a স্কয়ার বানিয়ে ফেললাম, যেন কাটাকাটি হয়ে যায়। বাট এবার আমি দেখলাম যে 3a হয়ে গেছে, বাট আমাদের প্রয়োজন ছিল কি প্লাসের 2টা, কিন্তু আমি বানিয়ে ফেলছি মাইনাসের 3টা। তাহলে আমি এখানে বেশি লিখে ফেলছি। তাহলে এখানে কি করা লাগবে? একটু মাথা খাটাও, তাহলে তুমি বুঝতে পারবা। যদি আমি এখানে প্লাসের 5টায় নিয়ে আসি, প্লাসের 5টায় নিয়ে আসি, যে প্লাসের 5টায় নিয়ে আসি। ওকে, প্লাস এখানে তো অলরেডি a আছে, তাহলে আমি এখানে 5 নিয়ে আসলেই হবে। 5টায়, এই যে প্লাসের 5টায় থেকে 3টায় বিয়োগ করলে প্লাসের 2টাই থাকবে। এবার খেয়াল করো, 5টায় আর এখানে 5 আর 1 গুণ করলে কত আসবে? 5। দেখো আমাদের কিন্তু হুবহু উপরের লাইনটা চলে আসছে। সো এবার তুমি কাজ করতে পারো কি, এই সবগুলা পার্ট থেকে কি কমন নেওয়া যায়? a+1 কমন নেওয়া যায় না? a+1 কমন নিয়ে ফেলো, বাকি থাকে কি 3a স্কয়ার মাইনাস 3a প্লাসের 5। সো এই যে তুমি যে লাইনটা বের করলা, এটাই মূলত আমাদের উৎপাদক। এটাই হলো আমাদের উৎপাদক, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন।
সেটা তোমার বুঝতে হবে, এটাই তোমার কাজ করতে হবে। ওকে, আচ্ছা, যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে, আমরা আরো কিছু অঙ্ক করি, এই টাইপেরই আরো কিছু অঙ্ক করি। আমরা যদি পরবর্তীতে এই অঙ্কটার দিকে তাকাই, এই যে এই অঙ্কটার দিকে তাকাই, ভালো করে খেয়াল করো, এই একটা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝো তাহলে তুমি সকল অঙ্ক করে ফেলতে পারবে। একটু মাথা খাটানোর চেষ্টা করো। প্রথমত আমাদের নিয়ম অনুসারে আমরা কি জানি, এটাকে কি ধরবো, একটা চলক খুঁজে বের করবো। এখানে চলক কি আছে, এক্স আছে। তাহলে আমি এখানে লিখি যে লেট, ওকে, লেট চলক কে আছে, এক্স। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এর এক্স মাইনাসের 6। আমাদের কাজ কি, এটা শূন্য বানানো। এখানে x এর মান কত বসাইলে তুমি শূন্য পাবা, এটা হলো মেইন কাজ। তাহলে আমি এখানে যদি x এর মান 1 বসাই, সেই ক্ষেত্রে আমি দেখতেছি এখানে শূন্য হয়ে যায়। তাহলে f অফ 1 যদি বসাই, তাহলে 1 এর উপর কিউব প্লাস 4 ইন্টু 1 এর উপর স্কোয়ার প্লাস 1 মাইনাস 6। তাহলে দেখো 1 প্লাস 4 প্লাস 1 মাইনাস 6, তাহলে কত আসছে, প্লাস 6 মাইনাস 6, মানে এটা ইজিলি বের করে ফেললাম শূন্য। তো আমাদের সূত্র কি ছিল, যে চলক মাইনাস যা দ্বারা শূন্য হবে। তাহলে চলক মাইনাস, চলক বলতে এখানে কি আছে, চলক বলতে এখানে কি আছে, এক্স। তাহলে এক্স মাইনাস কি দ্বারা শূন্য হয়েছে, 1 দ্বারা শূন্য হয়েছে, তাহলে এক্স মাইনাস 1 শেষ। তাহলে এই এক্স মাইনাস 1 কি, আমাদের এফ অফ এক্স এর একটি উৎপাদক। এফ অফ এক্স এর একটি উৎপাদক। এই জাস্ট এই লাইনটা আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে, সাজিয়ে লিখতে হবে। আচ্ছা, লিখে ফেললাম। এবার কাজ কি, এবার মেইন কাজ কি ছিল, এবার মেইন কাজ ছিল যে আমাদের এটা আবার লেখা, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এক লাইন ফাঁকা রেখে, এই যে আমাদের নিয়ম অনুসারে এক লাইন ফাঁকা রেখে পরের লাইনে চলে গেলাম। ভালো করে খেয়াল করো নিয়মটা। এখানে সূত্র কি পাইছো তুমি, এক্স মাইনাস 1 না, এই যে এক্স মাইনাস 1 বসাও, এই যে এক্স মাইনাস 1। আমাদের কাজ কি, প্রথমটাকে টার্গেট করা। প্রথমটাকে আমি দেখতেছি এক্স কিউব আছে, কিন্তু আমার সূত্রের মধ্যে কি আছে, এক্স আছে না, এক্স এ আছে, বাট লাগবে এক্স কিউব। কত গুণ করতে হবে, অবশ্যই আমি যদি এখানে এক্স স্কোয়ার গুণ করে দিই তাহলে কি এক্স কিউব হয়ে গেল না, এই যে এক্স কিউব বসায় দিলাম। এবার দেখো এক্স স্কোয়ার তো 1 এর সাথে গুণ আকারে আছে, এক্স স্কোয়ার 1 এর সাথে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস এক্স না, এই যে মাইনাস এক্স স্কোয়ার। ওকে, করে দিলাম। এবার একটু সামনের দিকে যাই। আমাদের এক্স স্কোয়ার লাগবে কয়টা, 4টা প্লাসের, বাট আমি বানিয়ে ফেলছি কয়টা, একটা মাইনাসের। তাহলে এবার কাজ কি, এবার আসো, ওই যে এক্স মাইনাস 1 যেহেতু একটা বিপরীত চিহ্ন বাই করে ফেলছি, তাহলে কি বেশি বানাইতে হবে। তাহলে এখানে আমার কাজ কি ছিল, যে প্লাসের লাগবে, যে প্লাস দিলাম। কয়টা লাগবে, 5টা না, দেখো 5টা এক্স ছিল, আমাদের লাগবে এক্স স্কোয়ার, তাহলে এখানে একটা এক্স গুণ করে দাও, তাহলে কি হয়ে গেল, প্লাসের 5টা এক্স স্কোয়ার। ভালো করে খেয়াল করো, 5টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দাও, 4টা এক্স স্কোয়ার হয়ে গেল, ইজিলি কমন। ওকে, আচ্ছা, প্লাসে মাইনাসে কি মাইনাস, 5টা এক্স আর এখানে 1 গুণ করলে কি হয়ে যাবে, 5টা এক্স। ওকে, 5টা এক্স। এবার একটু খেয়াল করো, আমাদের দরকার ছিল একটা এক্স, কিসের, প্লাসের, বাট তুমি বানায় ফেলছো কি 5টা এক্স, কিসের বানাইছো আবার, মাইনাসের। তাহলে এখানে সমস্যাটা কোথায়, তুমি কি করতে হবে, এবার ওর থেকে বেশি নিতে হবে। আচ্ছা, তাহলে এবার বেশি নিবা কিভাবে, আমি আবার দেখি এক্স মাইনাস 1। আমি যদি এখানে প্লাসের 6 নেই, তাহলে প্লাসের 6টা এক্স। আচ্ছা, প্লাসের 6টা এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে 6। দেখো তো 6টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ করলে প্লাসের একটা থাকে। তাহলে এই যে এইভাবে তুমি যখনই বেশি বেশি করে প্র্যাকটিস করবে না, এই জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো এবার কিন্তু আমাদের হুবহু মিলে গেছে। এবার আমি দেখতেছি সবগুলো থেকে কি কমন আছে, এক্স মাইনাস 1 কমন আছে, বাকি আছে কে, এক্স স্কোয়ার বাকি আছে, এখানে 5x বাকি আছে, এখানে 6 বাকি আছে। আচ্ছা, এটাকে কি মিডল টার্ম করা যায়, হ্যাঁ করা যায়। কিভাবে, আমি যদি 6 কে ভাঙাই তাহলে 5 বানানো যাবে, কিভাবে, 3 দোকানে 6, ইজিলি বানানো যায়। ওকে, তাহলে বানায় ফেলা যাবে, বানাও। এক্স মাইনাস 1 এখানে লেখা যায় এক্স স্কোয়ার, সরি, ওকে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। ওকে, এক্স মাইনাস 1, এখানে দেখো আমাদের প্রথম দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়, তাহলে থাকে কত, এক্স প্লাস 3। পরের দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়, তাহলে থাকে কত, এক্স প্লাস 3 আবার। তাহলে এখানে লিখি এক্স প্লাস 3। ওকে, তাহলে এক্স মাইনাস 1 এখানে হলো এক্স প্লাস 2, এখানে হলো এক্স প্লাস 3। সো এই হলো আমাদের মূলত উৎপাদক। তুমি যতটুকু করতে পারবে একদম শেষ পর্যন্ত করে নিতে হবে। সো এই হলো আমাদের উৎপাদক। আর এটাই কিন্তু এই যে এই নিয়মটা যদি তুমি ভালো করে করতে পারো, তাহলে এই চ্যাপ্টারের সকল অঙ্ক তুমি এই নিয়ম ধরেই করে ফেলতে পারবা।
সো বুঝতেই পারতেছো যে একটা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝো তাহলে পুরো সম্পূর্ণ চ্যাপ্টারটাই তুমি করে ফেলতে পারলে। সো যাদের বুঝতে সমস্যা হবে, তোমরা চেষ্টা করবা ক্লাসটা একটু বারবার দেখা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এবার আসো। সো এই একটা অঙ্ক দেখো, সেম অঙ্ক, আমাদের কাজ কি শূন্য বানানো। সো ট্রাই, ঠিক আছে, ট্রাই। সো এখানে একটা জিনিস বলে রাখি যে সেম অঙ্ক ফুল চ্যাপ্টার নোট করে ফেলবা, আর মাস্ট বি ট্রাই ম্যাথ নাম্বার 3, 4, 5, 6। এই চারটা অঙ্ক খুব ভালোভাবে বাসায় করার চেষ্টা করবা, এটা বাড়ির কাছে থাকলো। সো এখান থেকে আমাদের আহামরি অনেক জটিল কোশ্চেন আসার কোনো চান্সই নাই, জাস্ট আমাদের বেসিকটা যেন দুর্বল না থাকে, বেসিকটা যেন আমি ক্লিয়ার করে রাখতে পারি, সেই জন্য মূলত এই টাইপের অঙ্কগুলো করানো। এগুলো পরীক্ষা আসার চান্স খুবই কম, পরীক্ষা আসেই না বলতে গেলে, তারপরেও কিন্তু আমাদের পরীক্ষার বাইরেও দেখা যায় বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের কিছু কিছু জিনিস জানা থাকা খুবই জরুরি। ওই কারণে আমরা মূলত এই চ্যাপ্টারটা করাইছি। ওকে, এবার আসো আমাদের মেইন পার্ট, যেটা আমরা 3.5 নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? 3.5। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমাদের কিছু কিছু জিনিস খুবই ভালোভাবে আয়ত্ত রাখতে হবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ নাম্বার 33 এবং 35। 33 নাম্বারটা মাস্ট বি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 100% শিওর দিতে পারো যে এইখান থেকে এই টাইপের মতো করে কিছু একটা ম্যাথ আসার সম্ভাবনা আছে তোমার পরীক্ষায়। তাহলে তুমি বুঝতেই পারছো 33 নম্বর সৃজনশীলটা তোমার জন্য খুবই জরুরি। তাহলে এই 33 নম্বর সৃজনশীলটা আমরা মূলত আজকে ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো যেন তুমি খুব সহজে অ্যান্সারটা করে ফেলতে পারো। বইটা নিয়ে বসবা, 33 নম্বর সৃজনশীলটার দিকে তাকাও। খুবই ছোট একটা সৃজনশীল, বাট আমাদের অনেক কিছু জানার আছে। আমরা চেষ্টা করবো এই একটা সৃজনশীল দিয়ে অনেক কিছু নিয়ে আলোচনা করার। তো প্রথমত কোশ্চেনটা একটু পড়ো, যে কোন একটা সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত বলতে বোঝায় কোন একটা সংখ্যা যদি মনে করো সাপোজ তুমি হও, তাহলে তোমাকে উল্টায় দাও। যেমন আমি কোন একটা সংখ্যা লিখলাম, ভালো করে খেয়াল করো, আমি কোন একটা সংখ্যা লিখলে সেটার নিচে মনে মনে কত আছে? আমরা জানি দুনিয়ার যে কোনো সংখ্যার নিচে মনে কি থাকে? 1 থাকে না? তাহলে এটার নিচেও তো ভাই মনে মনে 1 আছে। আচ্ছা 1 আছে, তাহলে এটা বিপরীত করলে কি হবে? এটা উল্টায় যাবে না? যে 1 বাই আমি, এই যে 1 বাই আমি, এটাই হলো গুণাত্মক বিপরীত। তাহলে এবার আসো, যদি তুমি এটাকে বুঝে ফেলো তাহলে খেয়াল করো, গুণাত্মক বিপরীতের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এবার আমাকে বলছে কি, যে কোন একটা সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত? 3। আমাকে ক নাম্বার কোশ্চেনে বলছে সংখ্যাটিকে যদি তুমি x ধরো, তাহলে এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে, কোশ্চেনটাকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে তুমি খুব সহজে সাজায় লিখবা। প্রথমত লিখবা ক নাম্বার কোশ্চেন, ওকে, দেয়া আছে যে উদ্দীপকের দেয়া ছিল কি, সংখ্যাটি কি? x, ওকে, সংখ্যাটি x। তারপরে লেখো যে ওই সংখ্যার গুণোত্তর বা গুণাত্মক বিপরীত সংখ্যা, কত হবে? 1/x। ওকে, লিখলাম। এবার খেয়াল করো, এবার আমি প্রশ্ন মতে লিখতে পারি, যে প্রশ্ন মতে আমাকে বলছিল যে ওই সংখ্যাটা, মানে ওই সংখ্যাটা কে? x, এবং গুণাত্মক বিপরীত সংখ্যা কে? 1/x। এই দুইটার কি সমষ্টি, মানে কি যোগ, ইজ ইকুয়াল টু কত হবে? 3 হবে, এই যে 3। সো এই যে তুমি যে লাইনটা লিখছো না, এটাই মূলত সমীকরণ, আর এটাই আমাদের কথা চাইছে। তো তুমি কি বুঝতে পারছো? তো যে তুমি যদি কোশ্চেন ভালো করে বুঝতে পারো, তোমার জন্য খুব সহজেই অ্যান্সার করা
ইজি হয়ে যাবে, খুব সহজেই তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। সো এটা কি বুঝতে পারছো? ওকে ওকে ওকে, আচ্ছা, আশা করি দেখে ফেলছো, তাই তো? আচ্ছা, প্রথম ক নাম্বার কোশ্চেনটা আশা করি কিভাবে লিখতে হবে সেটা তুমি খুব সহজেই বুঝে ফেলছো। এবার আসো আমাদের পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলছে? এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তো তুমি প্রথমত একটা জিনিস কাজ করো, প্রথমত লেখো যে ক হতে পাই, ক হতে পাই। কি পাইছো তুমি ক হতে? যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু কত? 3। এটা তুমি ক হতে পাইছিলা। বাট এবার কথা হলো আমাদের কি বের করতে বলছে? আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে যে এক্স কিউব, এক্স কিউব, এক্স কিউব। ওকে 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 ওকে, দেখো আমাদের বের করতে বলছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। এবার একটু একটু যদি তোমাকে বলি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? আমরা সবাই জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ প্লাস এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবার আসো সূত্রটা লিখে দিই, যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে, লিখে ফেললাম। এবার খেয়াল করো তো, এটা এটা কাটা। তোমার কার মান প্রয়োজন? এ মাইনাস বির মান প্রয়োজন না? আর তুমি কার মান জানো? এ প্লাস বির মান জানো। খুব সহজে বলে রাখি, যখন তোমাকে প্লাসের মান দেওয়া থাকবে তুমি ওইটা থেকে কনভার্ট করে মাইনাসের মান কিভাবে বের করবা, বা মাইনাসের মান দেওয়া আছে সেটাকে কনভার্ট করে তুমি কিভাবে প্লাসের মান বের করবা, এই একটা নিয়মে তুমি ভালো করে শিখে নাও। আমি এখানে একটু দেখা দিচ্ছি। ওকে, প্রথমেই তুমি লিখে নিবা যে আমরা জানি, আমরা জানি। আচ্ছা, তোমার কার মান প্রয়োজন? মাইনাসের না? তুমি প্রথমে মাইনাসের সূত্র লেখো, যে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি। ওকে, এবার খেয়াল করো, তোমার তো দরকার কি? শুধুমাত্র এ মাইনাস বির মান প্রয়োজন, হোল স্কয়ারের মান তোমার প্রয়োজন না। স্কয়ার টু পাশে পাঠিয়ে দাও, রুট হয়ে গেল। এটার মান কত জানো তুমি? 3, 3 এর উপর স্কয়ার মাইনাসের 4, তাহলে কত হয়ে গেল? 9 মাইনাস 4, 9 মাইনাস 4 মানে কত? রুট ওভার 5। তাহলে এই যে রুট ওভার 5 কিন্তু তুমি পেয়ে গেছো, মানে মাইনাসের মান তুমি খুব সহজেই বের করে ফেললা। এবার আসো, ঠিক একই প্যাটার্ন অনুসারে যদি তোমার মাইনাসের মান দেওয়া থাকতো তুমি প্লাসের মানটাও এভাবেই বের করে নিবা। এবার খেয়াল করো, তুমি তো এটার মান জানো এবার, রুট ওভার 5। তো রুট ওভার 5 এর উপরে কিউব প্লাস 3 ইন্টু রুট ওভার 5। তাহলে রুট ওভার 5 এর উপর যখন তুমি কিউব করে দেখবা, রুট ওভার 5 এর উপর কিউব মানে কি? রুট ওভার 5 কয়টা? 3টা। তাহলে 3টা যখন তুমি করবা দেখবা কি 5 রুট ওভার 5 চলে আসছে, আর এখানে হলো 3 রুট ওভার 5। তাহলে টোটাল আমি দেখতেছি যে 8 রুট ওভার 5, আর এটাই হলো আমাদের কি উত্তর, এটাই আমাদের উত্তর। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে করতে হবে আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। এই অঙ্কটা ভালো করে খেয়াল করো, এই টাইপের ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা একটু খেয়াল করি। সেটা হলো এক্স কিউব, না সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে একটু মিস্টেক হয়েছে, এক্স টু দি পাওয়ার 5 হবে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। ওকে, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5, এটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এই টাইপের ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, সো একটু খেয়াল করি, এই খেয়াল করি এখানে নিয়মটা আমরা একটু ধারাবাহিকভাবে বুঝে বুঝে করার চেষ্টা করবো, যেন তুমি খুব সহজেই বুঝতে পারো, কারো মুখস্থ করতে হবে না। ওকে, এরপর আসো, আমরা প্রথমত লিখবো এখানে যে ক হতে আমি পাই, ক হতে কি পাইছিলাম? ক হতে পাই, ক হতে পাইছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান হলো 3। ওকে, আমি লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হলো 3, এটা আমি লিখলাম। আচ্ছা, এবার আসো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এখানে প্রথমত একটা জিনিস মনে রাখবা, তোমার দুইটা জিনিসের মান লাগবে। তুমি যদি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এবং এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এই দুটাকে গুণ করো, দেখো তো এই দুটাকে আমি যদি গুণ করি সেক্ষেত্রে কি পাইতে পারি? আমি সূত্র মুখস্থ করাবো না, আমি তোমাকে মুখস্থ করতে দিব না। ওকে, তাহলে এই দুইটা তুমি যদি গুণ করো, গুণ করো, গুণের ক্ষেত্রে কি করতে পারি? দেখো তো এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি পাবো? আমি এক্স টু দি পাওয়ার 5 পাবো। ওকে, লিখলাম
এক্স কিউবের সাথে যদি 1/x² গুণ করি সেক্ষেত্রে আমি কি পাবা, কাটাকাটি করে একটা এক্স থাকবে। ওকে, 1/x³ এর সাথে x² যদি গুণ করি সেক্ষেত্রে কি থাকবে, 1/x থাকবে। আচ্ছা, 1/x³ 1/x² গুণ করলে কি পাবা, 1/x⁵ পাবা। বাট দুঃখের বিষয় হলো আমাকে তো জানতে চাইছে শুধুমাত্র x⁵ প্লাস 1/x⁵। তাহলে এই ক্ষেত্রে তো ভাই আমি দেখতেছি যে প্লাস x প্লাস 1/x বেশি চলে আসছে। এবার একটু মজার জিনিস খেয়াল করো, তুমি যদি বুঝতে পারো, দেখো তো x⁵ আমি লিখলাম x⁵ প্লাস 1/x⁵ লিখলাম, জাস্ট এটা লিখছি, ইজ ইকুয়াল টু এখানে কি ছিল আমাদের x³ প্লাস 1/x³ x² প্লাস 1/x²। এখানে দেখো তো প্লাসের x ছিল, এটাই পাশে পাঠিয়ে দিলাম -x মাইনাস 1/x। আমি যদি মাইনাসটা কমন নিয়ে ফেলি সেক্ষেত্রে আমি কিন্তু এটা প্লাস দিয়ে লিখতে পারি ইজিলি। বুঝতে পারছি সবাই আশা করি। এই যে এই লাইনটা অনেকে মুখস্থ করে ফেলে, এই লাইনটাই অনেকে মুখস্থ করতে বলে, মুখস্থ লেখে। তো কিভাবে আসছে আশা করি আজকের ক্লাসের পর তোমার মনে থাকবে না যে এই যে এই লাইনটা যে আমি মুখস্থ করবো, এই লাইনটা কেন কিভাবে আসছে। সো এই লাইনটা কেন আসছে কিভাবে আসছে সেটা আশা করি তোমরা এখন থেকে বুঝেই ফেলতে পারছো। সো এবার আসো, এখানে আমাদের এই মানগুলো যদি বসাইতে পারি তাহলে আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমাদের কার কার মান দরকার, x³ প্লাস 1/x³ এর মান দরকার, x² প্লাস 1/x² এর মান দরকার। এই দুইটা মান আমি নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, তাহলে দেখো খেয়াল করো, x³ প্লাস 1/x³ এর মান নিয়ে আসতে হবে। তাহলে x³ প্লাস 1/x³ এর সূত্র কি, a³ প্লাস b³ a³ প্লাস b³। এই যে x³ প্লাস 1/x³। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি, a³ প্লাস b³ এর সূত্র আমরা জানি। কি সূত্রটা, যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এবার আসো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এবার জাস্ট দেখো তো a প্লাস বির মান কি তুমি জানো? হ্যাঁ আমি জানি। তাহলে 3 এর উপর কিউব মাইনাস 3, এটা কাটা, এখানেও 3, তাহলে কত আসলো 27 মাইনাস 9, 27 মাইনাস 9 মানে কত 18। সো এই যে আমি একটা মান অলরেডি পেয়ে গেলাম। এবার কার মান দরকার, x² প্লাস 1/x² মান দরকার। তো আমি এটা এই পাশে করে দিই, এই পাশে করে দিই, এই পাশে করে দিই। ওকে ওকে ওকে, দেখো x² প্লাস 1/x², প্লাস 1/x²। আচ্ছা, a² প্লাস b² সূত্রটা কি, a² প্লাস b² সূত্রটা কিন্তু আমরা সবাই জানি। a² প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এবার খেয়াল করো তো এটার মান কত জানি আমরা, এটার মান আছে আমাদের কত 3। তাহলে 3 এর উপর স্কয়ার মাইনাস 2, এটা কাটাকাটি করে দাও, তাহলে কত আসবে 9 মাইনাস 2, 9 মাইনাস 2 মানে কত 7। এবার আসো এই যে এইটার মান কত তুমি পাইছো 18 না। এবার দেখো সবার মান তুমি জানো, এটার মান 18, এটার মান কত 7, এটার মান কত 3। ওকে, 18 এবং 7 গুণ করলে দেখবা কি 126 আসে, 126 থেকে 3 বিয়োগ করলে কত আসবে 123 চলে আসবে। এই নাও অঙ্ক করে দিলাম, এই যে শেষ। জাস্ট তুমি যদি নিয়ম ধরে ফেলতে পারো তোমার জন্য সব অঙ্কই কি সহজ মনে হবে। তুমি যদি নিয়ম বুঝে বুঝে করতে পারো তোমার জন্য কোনো কিছুই কঠিন মনে হবে। সো আশা করি তোমার জন্য এগুলা ইজি হয়ে গেল। ওকে, তোমাদের কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু দ্রুত জানাও তো। ওকে, স্যারের কি ইয়াদ, প্রশ্নের ভুল ধরে ফেলে। আচ্ছা, তোমরা যে বইটা এখন পড়তেছো সেই বইটা আমি প্রায় আজ থেকে প্রায় 8 বছর আগে পড়ে আসছি। সো 8 বছর আগে পড়ে আসলেও, 8 বছর আগে যদি পড়েও আসি সেক্ষেত্রেও কিন্তু আমি এখন বর্তমানে প্রায় 6 বছর ধরে এই বইটা পড়াচ্ছি। সো এই বইটা আমি নিজে পড়ছি 2 বছর, পড়াচ্ছি 6 বছর। আবার এই 6 বছর পড়ানো বলতে যে আমি শুধুমাত্র একবারই পড়াই এমন না, প্রতিদিনই দেখা যায় এই বইটা আমার পড়াইতে হইতেছে, কারো না কাউকে, কেউ না কেউ আমার এই বইটা পড়াইতেই হইতেছে। সো দেখা যায় এই বইটার ম্যাক্সিমাম জিনিসগুলো আমার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম জিনিস আমার মুখস্থ হয়ে গেছে। সো তুমি একটা অঙ্ক আমার লিখে দিলে আমি বলতে পারবো যে এটা এই চ্যাপ্টারের একটা অঙ্ক হইতে পারে, আমাকে বলে দেওয়ার সম্ভাবনা থাকে, মানে বলে দিতে পারবো। তুমি যদি একটা অঙ্ক আমাকে বলো যে ভাই এই অঙ্কটা কত নাম্বার চ্যাপ্টারে হইতে পারে, আমি অঙ্ক দেখে বলতে পারবো যে এটা কি আসলে বইয়ের অঙ্ক নাকি বইয়ের বাইরের অঙ্ক নাকি বইয়ের কোথাও থেকে আসছে, এটা আমি বলে দিতে পারবো তোমাকে। সব না, কিছু কিছু জিনিস আমি খুব সহজেই বলে দিতে পারি, সেই জন্য বললাম। ওকে,
তাহলে চলো আমরা এই অঙ্কটা যদি বুঝতে পারো, এবার একটু কথা বলি যে এখানে x⁵ প্লাস 1/x⁵ বলছে। যদি কোশ্চেনটা একটু জটিল করতে চায় সেক্ষেত্রে কিন্তু x⁵ মাইনাসও বলে দিতে পারে। সো মাইনাস বললে কিন্তু আর এইটা খাটবে না, এটা বললে চলবে না। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবা, আমরা যদি একটু দেখে নেই। ওকে, তাহলে এবার আসো যদি আমাদের বলতো x⁵ মাইনাস 1/x⁵, তাহলে এইটা যদি আমাদের বলতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম, করব। ওকে, সো একটু খেয়াল করি, যদি আমাদের মাইনাসের কথা বলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে মাইনাস ধরে নিব, যে কোনো একটাকে মাইনাস, তোমার ইচ্ছা। তুমি যদি চাও যে ভাই x³ প্লাস 1/x³ এটা নিলাম প্লাসের, x² মাইনাস 1/x², এটা নিলাম মাইনাসের, একটা প্লাস একটা মাইনাস আমি নিলাম। এবার আসো তুমি গুণ করা শিখছো, হ্যাঁ গুণ করি। তাহলে x³ এর সাথে যদি আমি x² গুণ করি তাহলে x⁵, x³ এর সাথে যদি আমি 1/x² গুণ করি তাহলে আমি পাবো কত, মাইনাসের x। এটার সাথে যদি এটাকে গুণ করি তাহলে কি পাবা, প্লাসের 1/x, প্লাসে মাইনাসে মাইনাস 1/x⁵। এটাই তো কাজ। তো এখানে তো আমি পেয়ে গেছি x⁵ও পাইছি, মাইনাস 1/x⁵ও পেয়ে গেছি। বাট যেটা আমাদের প্রয়োজন ছিল সেটা আমি খুব সহজেই পেয়ে গেলাম। আচ্ছা, ভালো করে খেয়াল করো, x³ এর সাথে যদি আমি x² গুণ করি x⁵ হয়ে গেল। x³ এর সাথে যখন আমি 1/x² গুণ করছি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এটা কাটাকাটি করলে একটা থাকে, এটা দুইটাই প্লাস, তাহলে প্লাস x³ আর x² গুণ করলে 1/x থাকে। ওকে, x³ এবং 1/x² যখন আমি গুণ করে ফেলছি তখন কি হয়ে গেছে, মাইনাসের 1/x⁵ হয়ে গেছে। ওকে, সো আমাদের মেইন টার্গেট কি, আমাদের মেইন টার্গেট হলো x⁵ মাইনাস 1/x⁵ বের করা। লিখলাম, এটা সমান সমান আমি কি লিখতে পারি, তাহলে এটা আমি আগে লিখি যে x³ প্লাস 1/x³ x² মাইনাস 1/x² লিখলাম। এখানে দেখো মাইনাস ছিল, তাহলে এটা আমি নিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে, এটা প্লাসে ছিল, এটা হয়ে যাবে কি মাইনাস। আচ্ছা, এবার একটু একটা লাইন যদি আমি বাড়াই, যে x⁵ মাইনাস 1/x⁵ সমান সমান x³ প্লাস 1/x³ x² মাইনাস 1/x²। এখানে দেখো প্লাস তো আছে, তাহলে আমি প্লাস লিখে এখানে লিখে দিতে পারি x মাইনাস 1/x। এই যে এইটা যদি হয়, মাইনাস যদি হয়, তাহলে কিন্তু সূত্র এটা হয়ে যাবে, সূত্র কিন্তু তখন আগেরটা হবে না। সো এই যে x⁵ মাইনাস 1/x⁵ যখনই বলবে তখন কিন্তু তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, a³ প্লাস b³ এর সূত্রের অ্যান্সার মান বের করতে হবে, এটার মান বের করতে হবে। ওকে, এটার মান বের করে নিয়ে আসতে হবে, এটার মান বের করে নিয়ে আসতে হবে, এটার মানও বের করে নিয়ে আসতে হবে। সো মানগুলো যখন তুমি বসাবো তখন অ্যান্সার বের হয়ে যাবে। বাট তোমার মাথায় রাখতে হবে যখন তোমার x⁵ বলছে, প্লাস বলছে নাকি মাইনাস বলছে। যদি মাইনাস বলে তাহলে এটা বসাইতে হবে, যদি প্লাস বসে তাহলে আগেরটা বসাইতে হবে। ওকে সবাই, বুঝতে পারছি সবাই? বলো, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সো এই চ্যাপ্টারে সবচেয়ে জটিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্কের মধ্যে এই অঙ্কটা, এই সৃজনশীলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো তোমার পরীক্ষায় আসার জন্য এই অঙ্কগুলা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবার আসো, এছাড়াও আরেকটা অঙ্কের কথা বলছিলাম, যে অঙ্কটার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট টপিকস এর মধ্যে কিছু টাইপ আছে, সেই জন্য আমরা ওই সৃজনশীলটাও করানোর চেষ্টা করব। সেটা হলো 35 নম্বর সৃজনশীল, তোমার বইয়ের 35 নম্বর সৃজনশীল। দেখো ভালো করে, মজার একটা অঙ্ক, অনেক কিছু রিয়েলাইজ করতে পারবা এই অঙ্কটার মধ্যে। তুমি তোমার লাইফের সাথে মেলাবা, তোমার ফ্রেন্ডদের সাথে মেলাবা, তাহলে এই অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবা। বনভোজনে যাওয়ার জন্য একটি বাস 2400 টাকায় ভাড়া করা হলো। আচ্ছা, তোমরা বনভোজনে যাবা সেই জন্য একটা বাস ভাড়া করেছো, সেটা হলো 2400 টাকায়। ওকে, শর্ত হইলো যে প্রত্যেক যাত্রী কি করবা, সমান ভাড়া ভাগ করবা। কিন্তু এখানে কিছু তোমার পোল্টিবাজ বন্ধু আছে, যে তার মধ্যে 10 জন বন্ধু আছে যারা কি করতে চায় না, যাইতে চায় না। তাহলে এই যে তারা যাবে না, এই যাবে না বলে তাদের যে ভাড়াটা, এই ভাড়াটা কি তোমার বেশি দিতে হবে না, তোমাদের তো সমান সমান দিতে হবে। তাহলে যেহেতু 2400 টাকা ভাড়া দেওয়ার কথা ছিল সবাইকে সমান সমান ভাড়ে, কিন্তু এখানে যেহেতু কিছু পোল্টিবাজ বা কিছু ফ্রেন্ড সার্কেল তোমাদের পোল্ট্রি খেয়ে গেছে, তো তাদের যে ভাড়াটা ছিল, তাদের ভাড়াটা পোষানোর জন্য তুমি কি করছো, 8 টাকা করে সবাই বৃদ্ধি করছে, মানে তাদের যে ভাড়াটা ছিল তাদের সাথে আবার 8 টাকা বাড়াইয়া দিছে। তো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, মাথা পিছু বর্ধিত ভাড়ার পরিমাণ না আসা যাত্রীর সংখ্যা শতকরা কত তা নির্ণয় করো।
খুব সহজে বলে দিই, অনেকজনে অনেক কথা বলবে। 2 নাম্বারের কোশ্চেন তো, এত বেশি পেঁচানোর দরকার নাই, খুব সহজে লিখে দিবা এভাবে যে মাথাপিছু ভাড়া, মাথাপিছু ভাড়া, মাথাপিছু বর্ধিত ভাড়ার পরিমাণ, বর্ধিত ভাড়ার পরিমাণ, পরিমাণ না আসা, না আসা যাত্রী সংখ্যার শতকরা পরিমাণ। শতকরা, শতকরা লিখে এখানে একটা কাজ করবা, শতকরা লিখে এখানে একটা কাজ করবা, সরি ওকে, শতকরা লিখে এখানে একটা কাজ করবা, মনে রাখবা কয় টাকা করে বৃদ্ধি পাইছে? 8 টাকা করে না? আচ্ছা, কয় টাকা করে বৃদ্ধি পাইছে? 8 টাকা করে বৃদ্ধি পাইছে। কতজন না যাওয়ার কারণে? 10 জন না যাওয়ার কারণে। ওকে, ইন্টু 100, শেষ। এই যে অঙ্ক শেষ। জাস্ট এতটুকু তুমি কাজ করবা। 10 কাটলে কত আসবে? 80%। ওকে, এটাই হলো আমাদের উত্তর, এটাই হলো আমাদের উত্তর। জাস্ট এতটুকুই এনাফ। এই এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে এটাই, তুমি যদি এতটুকু লিখে দিতে পারো এটাই ক নাম্বারের উত্তর। ঠিক আছে, এটাই হলো ক নম্বরের উত্তর। এবার আসো, এবার আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখি, খ নাম্বার কোশ্চেন। বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া নির্ণয় করতে বসে। বাসে যারা গেছে তাদের মাথাপিছু ভাড়াটা, মানে তারা কয় টাকা করে ভাড়া দিছে সেটা বের করতে বসে। এখন কথা হলো ভাইয়া, আমি তো জানি না যে বাসে গেছে কতজন, গেছে কতজন সেটাই তো আমি জানি না, বাট একজনে ভাড়া কত দিছে সেটা আমাকে বের করতে বসে। তাহলে আমি প্রথমত ধরে নিব যে, ধরি, দেখো অঙ্কটা একটু বড়, বাট বুঝে বুঝে করলে অঙ্কটা সহজ লাগবে। যে ধরি যাত্রী সংখ্যা, যাত্রী সংখ্যা, টোটাল যাত্রী সংখ্যা ছিল মনে করো, টোটাল যাত্রী সংখ্যা মনে করো x জন, x জন। মাথাপিছু ভাড়া, মাথাপিছু ভাড়া, মাথাপিছু ভাড়া আমি ধরলাম y টাকা করে। দেখো যাত্রী হলো x জন, মাথাপিছু ভাড়া দেওয়ার কথা করে করে y টাকা করে। জাস্ট তুমি নর্মালি হিসাব করো যে তোমরা 5 জন বন্ধু, তোমরা 5 জন বন্ধু একজনের 10 টাকা করে দিচ্ছ, তাহলে তোমাদের টোটাল কয় টাকা উঠবে? 50 টাকা না? তুমি কিভাবে বের করছো? 5 এবং 10 কি করে ফেলছো? গুণ করে ফেলছো। তাহলে আমি এবার বলি যে তোমার যাত্রী সংখ্যা হলো x জন, মাথাপিছু ভাড়া দিতেছে y টাকা করে, তাদের টোটাল কয় টাকা উঠবে? ওই যে তুমি যেমন একজন বন্ধু 5 টাকা 10 টাকা করে দিচ্ছ, 5 জন বন্ধু হিসাব করে দেখছো কি 50 টাকা হয়, তুমি কি করছো? 2টাকে গুণ করে মোট টাকাটা বের করছো না? ঠিক একই অ্যাপ্লাই, একই ফর্মুলা অ্যাপ্লাই এখানে করবা যে মোট ভাড়া। তাহলে আমি লিখতে পারি যে মোট ভাড়া, মোট ভাড়া তাহলে কত হবে? xy টাকা, xy টাকা। এবার একটু মাথা খাটাও, একটু মাথা খাটাও, তুমি বলো যে তুমি যে বনভোজনে যাচ্ছ, তোমার বাস ভাড়া কত ছিল? 2400 টাকা না? এই 2400 টাকাই তো তোমরা সবাই ভাগ করে দিচ্ছ, কেউ তো আর বেশি দাও নাই, সবাই সমান ভাগে ভাগ করে দিচ্ছ। তাহলে আমি বলো মোট ভাড়া তো তোমার xy টাকা উঠছে, এই xy টাকাটা কি ওই 2400 টাকাই তো? তাহলে তুমি এখানে লেখো, একটা জিনিস লিখবা, সেটা হলো প্রশ্ন মতে, প্রশ্ন মতে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। xy, xy ইজ ইকুয়াল টু, তাহলে তুমি কি লিখতে পারো? এই 2400 টাকা লিখতে পারো। ওকে, লিখে দিলাম 2400 টাকা। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এবার একটু মাথা খাটাও। তোমার কি সবাই গেছে বনভোজনে? না, ওই যে কিছু কিছু মানুষ পোল্ট্রি খাইছে, 10 জন যায় নাই। তাহলে এবার তো তুমি তো ধরছো ভাই যাত্রী সংখ্যা যদি x জন হয় তাহলে মাথা পিছু ভাড়া y টাকা করে, বাট যাত্রী তো আর x জন যায় নাই, এখান থেকে আবার 10 জন কি করে ফেলছে? যাবে না বলে দিছে। তাহলে আসলে আগ্রহী যাত্রী সংখ্যা কতজন? তুমি এটা সাজায় লিখতে পারো এভাবে যে আগ্রহী, আগ্রহী যাত্রী সংখ্যা কতজন? x ছিল, এখানে 10 জন কমে গেছে, এই যে x - 10, এত জন, শেষ। তাহলে আগ্রহী মাথাপিছু যাত্রীর, মাথাপিছু আগ্রহী যাত্রীর, এই যে যাত্রীর মাথাপিছু ভাড়া, মাথাপিছু ভাড়া। সো আগে একজন যাত্রী ভাড়া দিত y টাকা করে, বাট এখন তো ওই যে 10 জন না যাওয়ার কারণে তাদের প্রত্যেকের ভাড়া কয় টাকা করে বৃদ্ধি পাইছে? 8 টাকা করে। তাহলে আগে ছিল y টাকা, এখন এটার সাথে আবার কি 8 টাকা করে অ্যাড করবে, তাহলে y + 8 টাকা। এবার খেয়াল করো, তাহলে এই দুইটা যোগ করলে তো মোট মোট ভাড়া পাবা আবার।
কি পাবা? মোট ভাড়া। এবার খেয়াল করো x-10 এবং y+8। এবার একটু মাথা খাটাও, এই যে মোট ভাড়া যেটা, এই মোট ভাড়াটা আর এই মোট ভাড়াটা কি দুইটা সেম না? হ্যাঁ অবশ্যই দুইটা সেম। ভাই আপনি এখন বলতে পারেন যে এই দুইটাকে গুণ করলে তো এক্সই পেলাম, এখানে তো বড় একটা সংখ্যা, তো দুইটা সেম হলো কিভাবে? হ্যাঁ তুমি ভালো করে খেয়াল করো, এখানে কিছু কম হওয়ার কথা ছিল, ওই যে 10 জন যাবে না 10 জনের টাকাটা কম হওয়ার কথা ছিল, বাট ওই 10 জন না যাওয়ার কারণে সবাই কিন্তু আবার কি করছে, ওদের টাকাটা সবাই সমান ভাগে 8 টাকা করে বেশি বেশি করে দিছে, যেন ওই 10 জন যাবে না ওই 10 জনের টাকাটা যেন সবাই ভাগে করে দিয়ে ফেলছে, যেন কম না হয়। তাহলে এবার আসো দুইটা মোট ভাড়া যদি সমান হয়, তাহলে এবার আমি শর্ত মতে লিখতে পারি, যে শর্ত মতে সরাসরি লিখে দিতে পারি যে x-10 এবং y+8 ইজ ইকুয়াল টু কি xy। ওকে লিখে ফেললাম। এবার খেয়াল করো আমরা যদি গুণ করে দিই xy প্লাস 8x মাইনাস 10y মাইনাস 80 মাইনাস xy ইজ ইকুয়াল টু 0, এই যে প্লাসের xy মাইনাসের xy কাটা। ওকে এবার খেয়াল করো এখানে কি লেখা যায়, 8x মাইনাস 10y, এটা আমি ওপাশে পাঠিয়ে দিলে কি প্লাসের 10y, মাইনাসের 80 এটা ওপাশে পাঠিয়ে দিলে কি প্লাসের 80। আমি যদি এখানে কি করতে পারি, 2 দ্বারা ভাগ করে দিতে পারি না? আচ্ছা 2 দ্বারা ভাগ করলে কি আসবে, এখানে 4x আসবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে 4x ইজ ইকুয়াল টু 5y প্লাসের 2 দ্বারা ভাগ করছি তো, তাহলে এটা 40। ওকে তাহলে x ইজ ইকুয়াল টু কি পাইতেছি আমি, যে 5y প্লাস 40 ডিভাইড বাই 4। সো এই যে এই লাইনটা তোমার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, অঙ্কটা একটু বড় আমি প্রথমেই বলে দিছি। এই যে এক্স এর মানটা পাইছো না, এই এক্স এর মানটা কষ্ট করে এই যেখানে বসায় দাও। আমি যদি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, 1 নম্বরে বসাও। মেইন কথা হলো কি, যে এই সমীকরণটা তুমি কি করবা, 1 নম্বরে বসায় দিবা। তাহলে খেয়াল করো এক্স এর মান আমি 1 নম্বরে বসাই লিখি, এক্স এর মান 1 নঙে, 1 নঙে এক্স এর মান কত নম্বরে, 1 নম্বরে বসাবে। এক্স এর জায়গায় বসায় দাও যে 5y প্লাস 40 ডিভাইড বাই 4 ইন্টু y ইজ ইকুয়াল টু 2400। ওকে লিখে দিলাম। এবার আমি যদি একটু লাইন স্কিপ করি যেহেতু আমার জায়গা কম হবে। ওকে 5y প্লাস 40 4y আসতেছে, এখানে কি আসতেছে 4y। এখানে আমি একটু কাজ করি, নিচে এই 4টা ওই পাশে পাঠিয়ে দিব, আর এই 5y এর সাথে গুণ করে দাও, 5y স্কয়ার প্লাস 40y, 24 এর সাথে 4 গুণ করতে হবে, 24 এর সাথে 4 গুণ করতে হবে। আমি যদি একটু ফ্রন্ট পেজে চলে যাই, আমরা ক্যালকুলেটরটা দেখি, 2400 ইন্টু 4 কত আসবে, 9600 চলে আসছে। তাহলে এখানে লিখে দিই 9600 ওই পাশে বসার কথা, কিন্তু আমি এই পাশে বসাই দিব, তাহলে মাইনাস 9600 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা কত দ্বারা গুণ করা যায়, 5 দ্বারা কি ভাগ করা যাবে? হ্যাঁ 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 5 দ্বারা ভাগ করে দিলে এখানে কি আসবে, y স্কয়ার প্লাস 5 5 40। ওকে মাইনাস এই 9600 কে আমি 5 দ্বারা ভাগ করব, 9600 ভাগ 5 করলে কত আসে 1920। ওকে 1920 ইজ ইকুয়াল টু 0। আমরা কিন্তু অলরেডি মিডল টার্ম করে ফেলছি, মিডল টার্ম কিন্তু অলরেডি আমরা জানি 1920 লাগবে, 8 লাগবে, 8 কে ভাঙে 1920 বানাইতে হবে। তাহলে এবার আসো 8 কে ভাঙে 1920 কেমনে বাই করে, আমরা যদি ওই মিডল টার্মের চিন্তা করি তাহলে করা যায়, অথবা 48 ইন্টু 40 যদি করি তাহলে কিন্তু 1920 চলে যাচ্ছে। তাহলে আমি একটা পাইতেছি 48, একটা পাইতেছি 40। তাহলে লিখে দিই 48y মাইনাসের 40y মাইনাসের 1920 ইজ ইকুয়াল টু 0। মিডল টার্ম জাস্ট y কমন নাও, y কমন গেলে y প্লাস 48 মাইনাস 40 কমন গেলে আবার সেম y প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা পাইতেছি আলটিমেটলি যে y প্লাস 48 এবং y মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। সো y প্লাস 48 যখন তুমি করবা, এবার কিন্তু আমরা হয় অথবা দিয়ে করতে পারি, এবার কিন্তু আমি হয় অথবা ইউজ করতে পারি। আচ্ছা এটা জাস্ট আমি এখানে দেখাই, একটু আলাদা অংশ দেখাই যেন মিস্টেক না হয়। ওকে 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 এখানে একটু দেখাই দিই। সো আমরা যদি হয় অথবা দিয়ে করি, হয় যে y প্লাস 48 ইজ ইকুয়াল টু 0। ওকে তাহলে এখান থেকে y ইজ ইকুয়াল টু আসতেছে কত, মাইনাসের 48, যেটা কি না গ্রহণযোগ্য নয়। সো অথবা y মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আসতেছে কত, y এর মান 40। এই যে y
এই ওয়াই কি ছিল? মাথা পিছু ভাড়া না? দেখো ওয়াই কিন্তু মাথা পিছু ভাড়া ছিল। আমাকে বলছে বাসে যাওয়া যাত্রী মাথা পিছু ভাড়া কত। তুমি একটু মাথা খাটাও, তবে বাসে কি যারা গেছে তারা কি একজন ছিল? না। বাসে যাওয়া যাত্রী মাথা পিছু ভাড়া কত ছিল? ওয়াই প্লাস 8। তাহলে এবার তুমি লিখবা যে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া, বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া, মাথা পিছু ভাড়া 40 প্লাস 8 মানে কত? 48 টাকা। সো এই যে আমাদের এটাই হলো আমাদের কি উত্তর, এটাই উত্তর। ওকে, এটাই উত্তর। সো একটু মাথা খাটাবা, একটু মাথা খাটাবা। দেখো অঙ্কটা একটু বিশাল বড়, অঙ্কটা একটু বিশাল বড়, জি একটু বড়। ওকে, স্ক্রিনশট নিবেন, নেন বাড়ি কাজের সময় জমা দিয়ে দিন। স্ক্রিনশট নিছেন? স্ক্রিনশট নিতে পারেন, দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলেন। ওকে, আশা করি সবাই নিয়ে ফেলছো। ওকে, আচ্ছা বাড়ি কাজের সাথে জমা দিয়ে দিও স্ক্রিনশটটা। ওকে, এই হলো আমাদের মূলত খ নাম্বার অঙ্ক। এবার আসো একটু গ নাম্বার অঙ্কতে যাই। গ নাম্বার অঙ্কতে যাই। আমাকে বলছে বাস ভাড়ার সমপরিমাণ টাকা, ভালো করে খেয়াল করো, বাস ভাড়ার সমপরিমাণ টাকার 5% হার মুনাফায় 13 বছরের জন্য সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা, মানে সুদ খাওয়া, সুদ খাবে একজন ব্যক্তি কয় টাকা করে? 2400 টাকার উপর। সেই 2400 টাকার উপর সুদ খাবে দুই ভাবে, একটা হলো সরল ভাবে, আরেকটা হলো চক্রবৃদ্ধি হারে। সো এই যে কে কত ভাবে খাবে, খাওয়ার পর আমাদের যে মুনাফা আসবে না, একটা আসল আসবে না, লাভ আসবে না, এই লাভের টাকাটার পার্থক্য জানতে চেয়েছি যে আমি কি সরল মুনাফা খাইলে বেশি খাইতে পারবো, বা সরল মুনাফা যদি আমি কাউকে টাকা দিই সেই টাকাটা কি বেশি লাভ আসবে, নাকি চক্রবৃদ্ধি মুনাফায় বেশি আসবে, সেটা হলো আমাদের কাজ, সেটাই হলো সূত্র। এবার আসো জাস্ট মাথা খাটাবা, জাস্ট দুইটা সূত্র আছে, সূত্রগুলো অ্যাপ্লাই করলেই তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা। সো আমরা বাস ভাড়া সমপরিমাণ টাকা, তাহলে আমি লিখি প্রথমে, সাজায় লিখবা কেমনে? লেখো বাস ভাড়া, বাস ভাড়া হলো 2400 টাকা, জাস্ট এতটুকু লেখো। এবার আসো আমরা দুইটা পয়েন্টে করবো অঙ্কটা। একটা হলো সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে ভালো করে খেয়াল করি, সরল মুনাফার ক্ষেত্রে একটা পয়েন্ট দিলাম। সরল মুনাফার ক্ষেত্রে সূত্র কি? I is equal to P N R। I কি, P কি, N কি, R কি জানতে হবে আমাদের। I কি, P কি, N কি, R কি জানতে হবে। এবার আসো জানাই, I বলতে বোঝায়, I বলতে বোঝায় মুনাফা, কি মুনাফা। P কি? P হলো আসল টাকা, P হলো কি আসল। N কি? সময়, কত সময়ের জন্য তুমি দিছো। আর কি? সুদের হার, সুদের হার। ওকে, সো তুমি তো বাংলা লিখবা না, তুমি বাংলা লিখবা না, জাস্ট আই সমান সমান এটা বের করতে বলছে। আসল কয় টাকা? 2400 টাকা। 2400 টাকার উপরই তো দিচ্ছ, তাহলে 2400 টাকা হলো আমাদের আসল, 2400 টাকা। এন কত? কত বছরের জন্য দিচ্ছ? 13 বছরের জন্য দিতেছ, 13 বছর। ওকে, সুদের হার কত পার্সেন্ট? 5%। 5%, 5% মানে কি? 5/100 না? 5/100, 5/100 ইকুয়াল চাপ দাও 0.05, 0.05। ওকে, জাস্ট মানগুলো এখানে বসায় দাও যে আমাদের আসল কয় টাকা? 2400 টাকা। এন এর মান কত? 13 বছর। আর এর মান কত? 0.05। জাস্ট মানগুলো ইনপুট দাও, মানগুলো ইনপুট দাও। ইন্টু 2400 ইন্টু 13 কত আসে? 1560 টাকা আসে। আচ্ছা 1560। তুমি খেয়াল করো, যখন তুমি 2400 টাকা কাউকে দিবা সেক্ষেত্রে তোমার লাভ আসবে কত টাকা? 1560 টাকা আসবে। ওকে, খুবই ভালো যে 1560 টাকা লাভ আসছে। আচ্ছা, এটা লিখে রাখলাম আমরা। এবার আসো, এবার আসো আমরা চক্রবৃদ্ধি হারে দেখি যে আসলে কয় টাকা আসে।
চক্রবৃদ্ধি ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফার ক্ষেত্রে। সো আমি এখানে এখানে মানগুলো আবার বারবার না লিখে একসাথে লিখে দিচ্ছি, যেহেতু মানগুলা সেম, মানগুলা লিখে দিচ্ছি। চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা প্রকাশ করি হলো সি দ্বারা। কি দ্বারা? সি দ্বারা। ওকে ওকে, চক্রবৃদ্ধি মুনাফা। সো সি সমান সমান আমি লিখতে পারি সূত্রটা যে পি 1 মাইনাস আর টু দি পাওয়ার এন 1 প্লাস আর প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস এর পি। জাস্ট অ্যাপ্লাই করে দাও, আর কোনো কাজ নেই। সো এখানে এখানে পি এর মান কত পাইছো? পি এর মান 2400 টাকা। ওকে, 1 প্লাস আর এর মান কত? 0.05। উপরে এন এর মান কত? 13 মাইনাস এর 2400। ক্যালকুলেটরে চাপ দাও, অ্যান্সারটা বের করে ফেলো। অ্যান্সারটা বের করে আমাকে একটু দ্রুত জানিয়ে দাও যে আসলে ওকে ওকে, একটু অ্যান্সারটা দ্রুত জানাও তো ভাইয়া, কষ্ট করে অ্যান্সারটা দ্রুত জানিয়ে দাও, অ্যান্সারটা দ্রুত জানাও। তোমাদের কমেন্ট পড়ি। ওকে, অনেকেই কমেন্ট করে ফেলছো, অ্যান্সারটা দ্রুত জানাও আমাকে কষ্ট করে এই সুযোগে। ওকে, 2125.56। আচ্ছা, আমি ক্যালকুলেটরে দেখাই দিই, দেখি তোমরা কারা কারা বুঝতে পারছো। প্রথমত পি এর মান ছিল, পি এর মান কত ছিল? 2400। ওকে, 1 প্লাস আর এর মান কত ছিল? 0.05। এটার উপরে পাওয়ার আসবে কত? 13। ওকে, বসাই দিলাম। এরপরে টোটাল মানটা ইকুয়াল চাপ দাও, দিয়ে মাইনাস আবার 2400। ওই যে পি এর মান ছিল তো মাইনাস এই যে পি এর মান, তাহলে 2125.55। 2125.55 125.55 বা 56 লিখতে পারো, এত টাকা। তাহলে এই যে তুমি দেখো চক্রবৃদ্ধি হারে যদি তুমি সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফায় কাউকে টাকা দাও, তাহলে তুমি 1560 টাকা লাভ পাচ্ছ। যদি তুমি চক্রবৃদ্ধি হারে দিতেছো, ওই একই টাকায় তুমি লাভ পাইতেছো কত? 2125 টাকা। ওকে, এবার আসো তাদের মধ্যে পার্থক্য জিজ্ঞাসা করছে, পার্থক্য। সো পার্থক্য আমরা সবাই জানি, পার্থক্য কি? 2125.56 মাইনাস 1560, যেটা আসবে এত টাকা। এটাই হলো উত্তর। যেভাবেই খাও না কেন সুদ কিন্তু হারাম, মাথায় রেখো, ঠিক আছে? যেভাবেই খাও না কেন সুদ কিন্তু হারাম। এমডি নাবিল মাহাদি বলছে অঙ্কটার মনটা অনেক বড় ভাই। হ্যাঁ, আচ্ছা, না না তাসনিম, অঙ্কটা কিন্তু ছোট ছিল পরেরটা, দেখো একটু আগেরটা বড় ছিল, এখন কিন্তু এটা ছোট হয়েছে। ওকে, তাহলে দেখো তোমাদের লাস্ট কোশ্চেন, লাস্ট কথা, কিছু কথা বলি শেষ করে দিই। আমাদের মাথায় রাখো, মাথায় রেখো, হ্যাঁ, এটা এটা বের করে রাখি, মাথায় রেখো তোমরা। আমরা আজকের ক্লাসের মাধ্যমে কিন্তু বীজগণিত ক্লাসের 3.1 থেকে 3.5 এর মেন গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা ক্লিয়ার করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব ত্রিকোণমিতির কোন একটা চ্যাপ্টার শুরু করার। ত্রিকোণমিতি তোমাদের অনেকের পরীক্ষা চলে আসছে, অনেকের পরীক্ষা আসে বা অনেকের হয়ে গেছে। আমরা ত্রিকোণমিতির অংশটা ভালো করে করার চেষ্টা করবো, যেন ত্রিকোণমিতি থেকে কোশ্চেন আসলে যেন কোনোভাবেই তুমি মিস না করো। সো ত্রিকোণমিতির অঙ্কর ক্লাসগুলো তোমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করবা, এমনকি কিভাবে পড়তে হবে, কিভাবে করতে হবে এবং কিভাবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। সো নেক্সট ক্লাসগুলোতে কেউ ক্লাস মিস দিবা না, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ত্রিকোণমিতির অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সৃজনশীল তুমি কমন পাবে, 100% শিওর তুমি সৃজনশীল কমন পাবা। সো অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করবা। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।